আজকে জঙ্কুকের জন্য তার পরিবার গেছে জিমিনকে দেখতে। জিমিন শান্ত, নম্র এবং সুন্দরী। পুরো ড্রয়িং রুম জুড়ে যখন বিয়ের কথা পাকা হওয়ার উপক্রম, তখন জঙ্কুক চায়ের কাপে একটা শব্দ করে চুমুক দিয়ে আর চোখে জিমিনের দিকে তাকালো। জিমিন একটু নিচু হয়ে সোফায় বসতেই জঙ্কুক অত্যন্ত উচ্চস্বরে বলল, সবই তো ঠিক আছে, কিন্তু হাইটটা বড্ড শর্ট। এত ছোটখাটো জিনিস ড্রয়িং রুমের শোপিস হিসেবে সাজিয়ে রাখা যায়, কিন্তু আমার পাশে দাঁড়িয়ে রাস্তা দিয়ে হাঁটলে লোকে শুধু আমাকেই দেখবে, ওকে তো দেখাই যাবে না। আই এম সরি, এই শর্ট প্যাকেজ আমার সাথে মানায় না। শর্ট কথাটা শুনে অপমানে জিমিনের চোখ কান লাল হয়ে গেল। সে চোখের জল মুছে ওখান থেকে চলে যায়। কিন্তু ঘরের কোণায় দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল জিমিনের ছোট বোনটি। তার রক্ত মাথায় চড়ে গেল। সে পর্দা ঠেলে ঝড়ের বেগে ঘরে ঢুকে জঙ্কুকের ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। লম্বা লম্বা কথা বললে মানুষ বড় হয় না মিস্টার জঙ্কুক। আয়নায় নিজের চেহারা দেখার আগে একটু নিজের রুচিটা পরিষ্কার করে আসা উচিত ছিল। আমার বোন আপনার মতো অহংকারীকে বিয়ে না করে বেঁচে গেছে। সত্যি কথা বলা যদি অহংকার হয়, তাহলে আমি অহংকারী। আপনার কথা শুনে মনে হচ্ছে লজিকের চেয়ে ইমোশন বেশি। আপনি মনে হয় ইমোশনের ঊর্ধ্বে। সেটা আমি আপনাকে বলতে বাধ্য নই। এই বিয়েটা আমি করছি না। মা, সবাইকে নিয়ে বাড়ি চলো। এরপর জঙ্কুক তার পরিবারের সবাইকে নিয়ে চলে আসে। সে মনে মনে শপথ নিল, জঙ্কুকের এই অপমানের জবাব সে দিবে। ওরা একই অফিসে কাজ করার সুবাদে বিয়ের প্রস্তাবটা নিয়ে আসে জঙ্কুক। একদিন মিটিং এ জঙ্কুক যখন প্রেজেন্টেশন দিচ্ছিল, সে মাঝপথে থামিয়ে দিয়ে বলল, আপনার আইডিয়াগুলো আপনার উচ্চতার মতোই ফাঁপা। কাজের চেয়ে কথা বেশি, লজিকের চেয়ে ইগো বেশি। জঙ্কুক মুচকি হাসলো। সেই রাতে বৃষ্টির সময় তে যখন অফিসের পার্কিং লটে ভিজে একাকার হয়ে নিজের গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, তখন জঙ্কুক তার গাড়ি নিয়ে এসে বলল, আমার গাড়িতে উঠুন, না হলে যে আরো ভিজে যাবেন। আপনার গাড়িতে ওঠার চেয়ে ভিজে মরা ভালো। জঙ্কুক গাড়ি থেকে নেমে ছাতাটা তের মাথার উপর ধরে বলল, সেদিন আপনার বোনকে শর্ট বলেছিলাম কারণ আমার নজরে তখন অন্য কেউ একজন আটকে ছিল। তার সামনে অন্য কাউকে আমি সহ্য করতে পারছিলাম না। তে জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে দেখলো, সেখানে কোনো ঘৃণা নেই, বরং এক অদ্ভুত মায়া। জঙ্কুক আবার বলল, শত্রুতা করতে হলে যোগ্যতা লাগে, আর আপনি সেই যোগ্যতায় আমার লজিককেও হার মানিয়েছেন। এখন কি আপনার ওই ছোট মনে আমার জন্য একটু লম্বা জায়গা হবে? সে জঙ্কুকের হাতের ছাতাটা এক ঝটকায় সরিয়ে দিল। বৃষ্টির ঝাপটায় জঙ্কুক নিজেও ভিজে গেল এক নিমিষে। আপনার এই সস্তা ডায়লগ নিজের পকেটে রাখুন মিস্টার জঙ্কুক। আমার বোনকে যে অপমান করেছেন আপনি, তার মাসুল এত সহজে মিটবে না। আর আমার মন, এটা আপনার মতো রুচিহীন মানুষের জন্য কোনোদিনও ছিল না, আর থাকবেও না। জঙ্কুককে মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে ভিজিয়ে রেখে সে ভিজে অবস্থাতেই একটা রিক্সা নিয়ে চলে গেল। জঙ্কুক প্রথমবারের মতো নিজের লজিকে ধাক্কা খেলো। সে ভেবেছিল তার পার্সোনালিটি দিয়ে সব জয় করে নিবে, কিন্তু এই মেয়েটি তাকে মাটিতে মিশিয়ে দিয়ে গেল। কয়েকদিন পর একটা বিজনেস ট্যুরে তাদের পাহাড়ি এলাকায় যেতে হলো। পাহাড়ের এক সরু রাস্তায় এই জঙ্কুকের গাড়ি থেকে নেমে যায়। দেখুন, এখানে জেদ দেখালে রাতটা বাঘের পেটে কাটাতে হবে। বাঘের পেটে যাওয়া ভালো, কিন্তু আপনার মতো একটা ড্রেনের পাইপের পাশে বসা আমার পক্ষে সম্ভব না। আপনি যান এখান থেকে। আমি লজিক্যাল মানুষ। আপনাকে এখানে একা ফেলে যাওয়া মানে নিজের ইমেজ নষ্ট করা। আপনি যতক্ষণ না গাড়িতে উঠছেন, আমি এখান থেকে নড়ছি না। দেখি আপনার জেদ বড় না আমার ধৈর্য। রাতে পাহাড়ে কনকনে ঠান্ডা নামলো। সে শীতে কাঁপছিল, কিন্তু তার ইগো তাকে নড়তে দিচ্ছে না। হঠাৎ এক ঝোপের আড়ালে খসখস শব্দ হতেই সে ভয় পেয়ে লাফ দিয়ে জঙ্কুকের হাত ঝাপটে ধরলো। সৎ মানুষদের একটা সমস্যা কি জানেন? তারা ভয় পেলেও সেটা স্বীকার করতে চায় না। এখন কি এই ড্রেনের পাইপের গাড়িতে উঠে একটু হিটারটা জ্বালাবেন, নাকি বাঘের অপেক্ষায় থাকবেন? সে এবার কোনো জবাব দিল না। সে গাড়িতে উঠলো ঠিকই, কিন্তু জঙ্কুকের থেকে একদম দূরত্ব বজায় রেখে। আজকের এই ঋণ আমি অন্যভাবে শোধ করব জঙ্কুক, কিন্তু ক্ষমা তোমাকে আমি কোনোদিনও করব না। পাহাড়ের নিস্তব্ধ আঁকাবাঁকা রাস্তা দিয়ে জঙ্কুকের গাড়িটা এগোচ্ছে। হিটারের রুমে তে একটু সুস্থ বোধ করলেও তার মন থেকে অপমানের তিক্ততা এক বিন্দুও কমেনি। সে জানালার বাইরে তাকিয়েছিল। রাস্তাটা পাহাড়ের গা বেয়ে যেন শিরশি হতে চাইছে না। তে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে জঙ্কুকের দিকে না তাকিয়ে বলল, রাস্তাটা এত লম্বা কেন বলুন তো? এটা আপনার মতো এতটা লম্বা না হয়ে যদি আমার বোনের মতো শর্ট হতো, তবে অনেক আগেই শেষ হয়ে যেত।
আমাদেরও আর বেশিক্ষণ একে অপরের মুখ দেখতে হতো না। লম্বা রাস্তা মানুষকে গন্তব্যে পৌঁছাতে সময় দেয় ঠিকই, কিন্তু অনেক কিছু শিখিয়েও দেয়। হয়তো এই দীর্ঘ পথটা না থাকলে কোনোদিন বুঝতামই না যে সৎ মানুষের জেদ আকাশের চেয়েও বড় হয়। জেদ নয় জঙ্কুক, এটা আত্মসম্মান। রাস্তা যতই লম্বা হোক, পাহাড়ের শেষে সেটা শেষ হবেই। কিন্তু আপনার প্রতি আমার ঘৃণা, ওটা এই রাস্তার চেয়েও কয়েক গুণ বড়। জঙ্কুক গাড়িটা হঠাৎ একটা ঝটকা দিয়ে ব্রেক কষলো। রাস্তার এক পাশে গভীর খাদ, অন্য পাশে পাহাড়। রাস্তা শর্ট হলে তো আপনি অনেক আগেই নেমে যেতেন, কিন্তু আমি তো চেয়েছিলাম এই পথটা কখনো শেষ না হোক। আপনার ওই বিষাক্ত কথাগুলো শুনে কেন জানি আমার মনে হচ্ছে আমি আপনার এই ঘৃণার প্রেমে পড়ে গেছি। ঘৃণা থেকে প্রেম হওয়াটা সিনেমাতে ভালো লাগে জঙ্কুক, বাস্তবে না। আপনি লজিক খুঁজছিলেন না? তবে লজিক এটাই, আপনি আজও আমার বোনের কাছে একজন অপরাধী, আর আমার কাছে একজন। হ্যাঁ বলুন, একজন কি? কিছু না। জঙ্কুক আর কিছু বললো না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে আবার গাড়ি স্টার্ট দিল। পরদিন সকালে তারা যখন পাহাড়ের রিসোর্টে পৌঁছালো, জঙ্কুক গাড়ি থেকে নেমে আড়মোড়া ভেঙে দাঁড়ালো। পাহাড়ের কুয়াশার মধ্যে ওর দীর্ঘ দেহটা বেশ মানানসই লাগছিল। সে গাড়ি থেকে নেমে নিজের ছোট ব্যাগটা হাতে নিয়ে বাঁকা চোখে জঙ্কুকের দিকে তাকালো। রিসোর্টের দরজাটা ছিল একটু নিচু, যার কারণে জঙ্কুককে ঢুকতে গিয়ে সামান্য মাথা নিচু করতে হলো। বড্ড অসুবিধা হচ্ছে তাই না? আসলে মানুষের উচ্চতা যখন প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, তখন তাকে মাথা নিচু করতেই হয়। আমার বোন হলে তো রাজকীয় ভাবে সোজা হয়ে ঢুকে যেতে পারতো। আপনার জন্য তো দেখি এই পৃথিবীটাই ছোট হয়ে যাচ্ছে। জঙ্কুক কথাটি শুনেও না শোনার ভান করে ভেতরে গেল। রিসোর্টের ডাইনিং টেবিলে বসতে গিয়ে জঙ্কুক দেখলো চেয়ারগুলো একটু নিচু। সে বসতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়লো। সে উল্টো দিকে বসে খুব রসিয়ে রসিয়ে স্যুপ খাচ্ছে আর জঙ্কুককে দেখছে। আপনি বোধহয় খুব লজিক্যাল মানুষ, তাই না? তাহলে বলুন তো, টেবিল চেয়ার যদি আপনার মাপের না হয়, তবে সেটা টেবিল চেয়ারের দোষ, নাকি আপনার ওই অপ্রয়োজনীয় লম্বা শরীরের দোষ? আমার বোন জিমি থাকলে এখানে কত সুন্দর মানিয়ে যেত। আর আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খাঁচায় আটকে পড়া বিশাল কোনো প্রাণী। মানুষের উচ্চতা তার হাতে থাকে না তে, কিন্তু তার ব্যবহারটা থাকে। আমি না হয় মাথা নিচু করে চলবো, কিন্তু আপনি যে শর্ট আর লম্বার বাহিরে আর কিছু দেখতে পাচ্ছেন না। এতে আপনার মনের উচ্চতা কতটুকু সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে। আমার মনের উচ্চতা মাপার চেষ্টা করবেন না জঙ্কুক। যে মানুষ একটা মেয়ের সম্মান ধুলে মিশিয়ে দেয়, তার মুখে এইসব কথা মানায় না। পুরো ট্রিপটা জঙ্কুকের জন্য নরক হয়ে দাঁড়ালো। পাহাড়ি ঝর্ণার কাছে দিয়ে ছবি তোলার সময় জঙ্কুক যখন পাথর টপকে সামনে যাচ্ছিল, তে পেছন থেকে হাসতে হাসতে বলল, আস্তে যান মিস্টার টাওয়ার, পাহাড়ে বেশি লম্বা জিনিস আগে পড়ে যায়, আর পড়লে কিন্তু ব্যথাটাও আপনার মতো বেশ লম্বাই লাগবে। জঙ্কুক শুধু একবার পেছনে তাকিয়ে একটা ফিকে হাসি দিল। সে বুঝেছে তে তাকে ঘৃণা করতে করতে আসলে তার উপর নজর রাখছে সারাক্ষণ। তে, তুমি আমার লম্বা শরীরটাকে যত বেশি খোঁচাবে, আমি তোমার এই ছোট মনের তত কাছে পৌঁছাবো। দুপুরে তারা পাহাড়ের এক সরু ট্রেল দিয়ে হাঁটছিল। জঙ্কুক এক পা বাড়ালেই যতটা পথ যায়, তেকে সেখানে প্রায় 3 কদম ফেলতে হচ্ছে। তে হাঁপিয়ে গিয়েও নিজের জেদ বজায় রেখে দ্রুত হাঁটার চেষ্টা করছে। জঙ্কুক হঠাৎ দাঁড়িয়ে পেছনে ফিরে তের অবস্থা দেখে একটা বাঁকা হাসি দিল। মিস তে, আপনার ওই ছোট ছোট পা দিয়ে কি আজ সূর্যাস্তের আগে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে? আমার মনে হয় আপনার জন্য একটা ট্রলি বা ছোট কোনো চাকাওয়ালা কিছুর ব্যবস্থা করলে ভালো হতো। ছোট মানুষদের এই একটা সমস্যা, দুনিয়াটাকে তাদের কাছে বড্ড বেশি বড় মনে হয়। আমাকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি ঠিকই পৌঁছে যাব। আসলে আপনি যে এতক্ষণ আমাকে নিয়ে লম্বা খাটো করছিলেন, ওটার লজিকটা এখন বুঝলাম। আপনি যখন নিচ থেকে উপরে তাকান, তখন ঘাড় ব্যথা হয়ে যায় বলেই বোধহয় এত রাগ। উপরের বাতাসটা কিন্তু অনেক পরিষ্কার, তে নিচ থেকে ওটা অনুভব করা একটু কঠিন। তের আগে গজগজ করতে করতে সামনে এগোতে গিয়ে একটা গর্তে পা পড়ে মস্তে গেল। জঙ্কুক দ্রুত গিয়ে ওর হাত ধরলো। তে হাত সরিয়ে নিতে চাইলে জঙ্কুক শক্ত করে ধরে বলল, বেশি নড়াচড়া করবেন না, ছোট জিনিসের ভারসাম্য এমনিতেই কম থাকে। একবার পড়ে গেলে কিন্তু হাড়গোড় খুঁজে পাওয়া যাবে না। এখন কি এই টাওয়ারের সাহায্য নেবেন, নাকি মাটিতে গড়াগড়ি খাবেন? লাগবে না, আমি নিজেই যেতে পারবো। ম্যাডাম, এখন আমার মতো লম্বা কারোর কাজ ছাড়া আপনার এই পথ পার হওয়া অসম্ভব। লজিক কি বলে জানেন? অহংকার নিয়ে গর্তে পড়ে না থেকে লম্বা কারোর হাত ধরে তার কোলে ওঠা। তে প্রথমবার জঙ্কুকের কথার কাছে হেরে গিয়ে চুপ হয়ে গেল। জঙ্কুক থেকে কোলে তুলে যখন পাহাড়ের ঢাল বেয়ে নামতে শুরু করলো, তখন তার আগে ফুসতে ফুসতে বলল, আমাকে নামান, আপনার এই দয়া দেখানোর কোনো দরকার নেই। জঙ্কুক পাত্তাই দিল না।
সে লম্বা লম্বা পা ফেলে এগোতে এগোতে হাসি মুখে বলল, দয়া করছি না তো, লজিক খাটাচ্ছি। আপনি যেভাবে গর্তে পড়েছিলেন ওভাবে পড়ে থাকলে পাহাড়ের বুনো জানোয়ারগুলো আপনাকে বিকেলে নাস্তা বানিয়ে ফেলতো। আর আপনার যা সাইজ, তাতে তো একটা শিয়ালেরও পেট ভরবে না। তাই ভাবলাম আপনাকে বাঁচিয়ে নিজের একটু উপকার করি। কিসের উপকার? পাহাড়ের এই চড়াই উতরাই পথে জিম বা এক্সারসাইজ করার সুযোগ পাচ্ছি না। আপনাকে কোলে নেওয়া মানে কয়েক কেজি ওজন নিয়ে ওয়েট লিফটিং করা। যদিও ওজনটা বড্ড কম, তবুও কিছু না থাকার চেয়ে ভালো। আমাকে ওজনের পাল্লা মনে করবেন না। ওকে, করলাম না। জঙ্গক থেকে সাবধানে একটা পাথরের উপর বসালো। ব্যথার কি অবস্থা, কেমন আছে সে? ব্যথা একদম ঠিক আছে। আর শোনেন মিস্টার জিরাফ, লম্বা হলে নাকি বুদ্ধি কম থাকে। আজকে আপনাকে দেখি সেটা প্রমাণ হলো। আপনি কি ভেবেছেন আমাকে কোলে তুললেই আমি সব ভুলে যাব? আমার বোনের ওই অপমানের কথা আমার রক্তে বইছে। আপনার বোনকে শর্ট বলাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আপনাকে খোঁজানো আমার এখনকার জীবনের সবচেয়ে প্রিয় শখ। আপনার ওই ছোট ছোট পা যখন আমার সমান হতে দৌড়ায়, তখন দেখতে যে কি দারুণ লাগে তা যদি আপনি জানতেন। লজিক বলে। লজিক দিতে আসবেন না জঙ্কু, আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। জঙ্কুক তের দিকে হাত বাড়িয়ে বলল, আমার এই লম্বা হাতটা ধরুন। ছোট মানুষদের একলা পথ চলা বিপজ্জনক, বিশেষ করে যখন সামনে আমার মতো কোনো লম্বা বিপদ দাঁড়িয়ে থাকে। তে হাত ধরলো না, কিন্তু জঙ্কুকের শার্টের হাতাটা ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করলো। জঙ্কুক, তুমি যত বেশি স্মার্টলি লজিক দিবে, আমি তত বেশি তোমার ইগোতে আঘাত করব। আমাদের এই লম্বা আর শর্টের লড়াই এখনো অনেক বাকি আছে। পাহাড়ের আবহাওয়া মুহূর্তেই বদলে গেল। ঘন কালো মেঘে চারিদিক অন্ধকার হয়ে অঝোরের ধারায় বৃষ্টি নামলো। জঙ্কুক হাঁটতে কোনো মতে একটা পুরোনো কাঠের কুঁড়ে ঘরের সন্ধান পেল। ঘরটা ছোট, ভেতরে ধোঁয়াটে অন্ধকার আর শুকনো খড় ছড়ানো। বাইরে বৃষ্টি, আর ভেতরে ওরা দুজন। তে শীতে কাঁপছে, ওর ভেজা কাপড় গায়ের সাথে সেটে আছে। জঙ্কুক নিজের কোটটা খুলে তের দিকে বাড়িয়ে দিল। তে নিতে না চাইলে জঙ্কুক ধমকে সরে বলল, লজিক বলে বিপদে বেশি ইগো দেখাতে নেই। এমনিতেই আপনি সাইজে ছোট, তার উপর নিউমোনিয়া হলে তো বাতাস উড়ে যাবেন। এটা পরে নিন। তে কোটটা জড়িয়ে নিয়ে খড়ের উপর বসলো। জঙ্কুক কিছু শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালালো। আগুনের লালচে আলোয় তের ভেজা মুখটা অদ্ভুত মায়াবী লাগছে। জঙ্কুক তের একদম কাছে গিয়ে বসলো। তে আর চোখে জঙ্কুককে দেখে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করে বলল, আপনার এই লম্বা হাত পা একটু গুটিয়ে বসুন তো। ছোট করে জায়গার এমনিতেই অভাব, তার উপর আপনার এই বিশাল বডি। দূরত্ব কমানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর হয় না। এখন আমার লম্বা হাতগুলো কি করতে চাই জানেন? কি? জঙ্কুকের এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে খুব আলতো করে চাপ দিল। তার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে যায়। কি করছেন জঙ্কু? এই ছোট হাতটা সারা জীবন ধরে রাখার লজিক খুঁজছি। আপনার বোনের কাছে আমি অপরাধী, সেটা আমি জানি, কিন্তু আপনার এই জেদ আর খোঁচানোগুলো না শুনলে এখন আমার দিন কাটে না। আপনি যতবার আমাকে লম্বা বলে খেপান, ততবার আমার মনে হয় আমি আরো একটু নিচু হয়ে আপনার হৃদয়ে ঢুকে যাই। তে হাতটা সরিয়ে নেওয়ার বদলে জঙ্কুকের শার্টের কলারটা টেনে নিজের মুখটা জঙ্কুকের খুব কাছে এনে বলল, আপনি অনেক লম্বা হতে পারেন জঙ্কু, কিন্তু আমার মন অবধি পৌঁছাতে আপনাকে আরো অনেক পথ হাঁটতে হবে। আপনি কি ভেবেছেন আগুনের পাশে বসে দু একটা রোমান্টিক কথা বললেই আমি গলে যাব? জঙ্কুকের কোমরে হাত দিয়ে ওকে নিজের আরো কাছে টেনে নিল। ওদের নিঃশ্বাসের দূরত্ব তখন নামমাত্র। জঙ্কুকের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আমি চাই না আপনি এমনি এমনি গলে যান। আমি চাই আপনি আমার শরীরের উত্তাপে একটু নরম হন। ছোট মানুষের রাগ নাকি খুব বেশি হয়। আমি আজ সেই রাগের গভীরতা মাপতে চাই। তে কোনো জবাব দিতে পারলো না, শুধু জঙ্কুকের কাঁধে মুখ লুকালো। জঙ্কুকের চিবুক ধরে মুখটা উঁচু করে ধরলো। ওর চোখের মনি দুটো তখন ভালোবাসায় টলমল করছে। জঙ্কুকের ঠোঁটের কাছে মুখ নিয়ে বলল, লজিক বলে বৃষ্টির রাতে কুঁড়ের ঘরে আমাদের এই দূরত্ব রাখাটা একদমই ইলজিক্যাল। আপনার কি মনে হয়